তো দেখো আমরা নতুন একটা টপিক নিয়ে আমরা চলে এসেছি, প্লেট টেকটনিক থিওরি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব, যেটা 1960-এর দশকের একটা গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। তো এই তত্ত্বটার উদ্ভাবনের মাধ্যমে বা অবতারণার মাধ্যমে দেখা যায় যে ভৌগোলিকরা বিভিন্ন ভূতাত্ত্বিক বিষয়ের সঠিক ব্যাখ্যা দিতে সম্ভব হয়েছে। এই যে তত্ত্বটা, এই তত্ত্বটার আগে আমরা দেখেছি যে আলফ্রেড ওয়েগনার যে মহাসঞ্চরণ তত্ত্ব দিয়েছিলেন বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়েছিলেন, তো সেইটার মাধ্যমে বিভিন্ন ভূতাত্ত্বিক বিষয়ের একটা আংশিক ব্যাখ্যা পাওয়া যেত। পরবর্তী ক্ষেত্রে ওয়েগনারের যখন মৃত্যু হয় তার পরবর্তীতে আমরা দেখেছি ইকো সাউন্ডারের মাধ্যমে সমুদ্র সমতল সম্পর্কে একটা ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা, এই সমস্ত বিষয়গুলো চলতে থাকে। তো পরবর্তী ক্ষেত্রে 1960-এর দশকে যে প্লেট টেকটনিক থিওরিটার উদ্ভাবন হলো, তো সেইটার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনাবলী, ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয়গুলি সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের এই মূল বিষয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্লেট টেকটনিক থিওরি, এই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্লেট টেকটনিক থিওরি যে মেইন যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হচ্ছে, বর্তমানে বেশিরভাগ ভূবিজ্ঞানীরা তারা মনে করছেন যে পৃথিবীর যে আকৃতি, যেটা আমরা বলে থাকি যে কমলা লেবুর মতো, অর্থাৎ উত্তর দক্ষিণে চাপা এবং পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত রয়েছে, মধ্যভাগ বা নিরক্ষীয় প্রদেশটা সামান্য স্ফীত রয়েছে। তো যাই হোক, পৃথিবীর আকৃতি যেমনই হোক, এর কঠিন যে উপরিভাগ বা ভূত্বক, সেটা কিন্তু কমলা লেবুর খোসার মতো বা অখণ্ড বা একটানা নয়। তো এটা কিন্তু কতগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোকে কিন্তু এক একটা প্লেট বা পাত নামে চিহ্নিতকরণ করা হয়। এবং এই প্লেটগুলো মূলত গুরুমণ্ডলের উপরিভাগে যে অ্যাস্থনোস্ফিয়ার স্তর রয়েছে, এই অ্যাস্থনোস্ফিয়ার স্তরের উপর কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। শুধুমাত্র যেগুলো ভাসমান অবস্থায় রয়েছে তাই কিন্তু নয়, এটা কিন্তু কনভেকশন কারেন্ট বা পরিচলন স্রোত, গুরুমণ্ডলের মধ্যে যে পরিচলন স্রোত তৈরি হয় অ্যাস্থনোস্ফিয়ার স্তরের মধ্যে, সেই পরিচলন স্রোতের মাধ্যমে কিন্তু এই পাতগুলো চলমান বা সঞ্চরণশীল অবস্থায় রয়েছে বলা যেতে পারে। তো এবার এই পাত সংস্থান তত্ত্বের যে ক্রিয়েটর বা স্রষ্টা যারা রয়েছেন, তাদের কথা একটু না জানলেই নয়, আমরা একটু জানার চেষ্টা করব। তো বহুদিন আগে থেকেই কিন্তু ভূবিজ্ঞানীরা বিভিন্ন যে ভূ অভ্যন্তরীণ যে কার্যকলাপগুলো রয়েছে, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত, সমুদ্রবক্ষের বিস্তৃতি, ভঙ্গিল পর্বতের উত্থান, মহিষঞ্চরণ, এই যে ভূতাত্ত্বিক বিষয়গুলো রয়েছে, এইগুলোর কিন্তু একটা যুক্তিসঙ্গত নির্ভরযোগ্য ব্যাখ্যা বা কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন তত্ত্বগুলোর অবতরণ এসেছে, যেমন ধরো থার্মাল কনস্ট্রাকশন থিওরি, জেফ্রিজের দেওয়া তাপীয় সংকোচন মতবাদ, তারপরে রয়েছে ডেলির দ্বারা প্রদত্ত স্লাইডিং কন্টিনেন্ট থিওরি অর্থাৎ মহাদেশীয় বিচলন তত্ত্ব, তারপরে রয়েছে থার্মাল কনভেকশন কারেন্ট থিওরি, তাপীয় পরিচলন স্রোত মতবাদ আর্থার হোমসের দেওয়া, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অর্থাৎ আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব। এই সমস্ত তত্ত্বগুলো বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। তো এগুলো প্রকাশিত হলেও এর মধ্যে কোনোটাই কিন্তু সঠিকভাবে ভূতাত্ত্বিক কোনো বিষয় বা ঘটনাগুলোর সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়নি। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে 1965 সালে নেচার পত্রিকায় জেটি উইলসন, তিনি একজন কানাডার একজন ভূ পদার্থবিজ্ঞানী ছিলেন, কানাডার ভূ পদার্থবিজ্ঞানী জেটি উইলসন নেচার পত্রিকায় 1965 সালের নেচার পত্রিকায় তিনি ফার্স্ট ইউজড দ্য ওয়ার্ড প্লেট, প্লেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তিনি প্লেট কাকে বলেছিলেন, তখন তিনি এই সেই গবেষণামূলক প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন যে ভূত্বক কতগুলো খণ্ডের সমন্বয়ে গঠিত, এবং এই খণ্ডগুলোকেই তিনি কিন্তু প্লেট রূপে অভিহিত করেছেন। এরপরে আমরা দেখেছি 1967-এ ম্যাকেনজি, ডিপি ম্যাকেনজি এবং আর এল পার্কার তারা মুভমেন্ট অফ প্লেট অর্থাৎ পাতের যে চলন, সেই চলন সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে 1968-এ আমরা দেখতে পাচ্ছি, 1968-এ জে মর্গান এবং লি প্রিসন, তো তারা কি করেছেন, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ পাত সংস্থান তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে তারা কিন্তু আলোকপাত করেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিজ্ঞানীদের মৌলিক গবেষণা, তার মধ্যে রয়েছেন বি আইজ্যাক্স, তারপরে রয়েছেন জে অলিভার, তারপরে রয়েছেন LR6, তারপরে রয়েছেন JR হেডজার। তো এরকম বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন, তারা কিন্তু
তাদের যে মৌলিক গবেষণা এই যে প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক থিওরিটাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল। সুতরাং এই প্লেট টেকটনিক থিওরি কিন্তু কোনো একটা নির্দিষ্ট ভূবিজ্ঞানী দ্বারা প্রদত্ত একটা তত্ত্ব নয়, এটা বহু বিজ্ঞানী প্রদত্ত মৌলিক গবেষণার একটা সম্মিলিত ফল বলা যেতেই পারে। তো এখানে আমরা জেটি উইলসনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তো ইনি প্লেট কথাটা প্রথম ব্যবহার করেছিলেন বা পাঁচ সংস্থান তত্ত্বের প্রথম অবতারণা করেছিলেন এই জেটি উইলসন। তো এবারে আমরা যেটা দেখবো যে মেইন কনসেপ্ট অফ প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ পাঁচ সংস্থান তত্ত্বের যে মূল বক্তব্য বা মেইন যে ধারণাটা ছিল সেটা কি কি বলা হচ্ছে। দ্য আর্থ ক্রাস্ট ইজ অফ দ্য সাম অফ মেনি ফ্র্যাগমেন্ট, অর্থাৎ পৃথিবীর যে কঠিন উপরিভাগ সেটা কিন্তু একটানা বিস্তৃত নয়, এটা ফুটবলের মতো অনেকগুলো খণ্ডের সমষ্টি বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে যে এই যে প্রত্যেকটা খণ্ড বা প্লেট বলে যেটাকে চিহ্নিতকরণ করছি, প্রতিটা প্লেটের যে ক্ষেত্রফল, পৃষ্ঠদেশের যে এরিয়া বা ক্ষেত্রফল, সেটা 10⁶ থেকে 10⁸ বর্গ কিলোমিটার, এবং এর যে গভীরতা বা থিকনেস বা বেধ সেটা হচ্ছে 70 থেকে 150 কিলোমিটার। তো যাই হোক, তারপরে যেটা বলা হচ্ছে যে প্লেট আর সেপারেটলি বাই ফল্ট লাইন, অর্থাৎ চ্যুতি রেখা দ্বারা কিন্তু প্লেটগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্লেটস আর ফরমেটেড বাই সিজ অর কন্টিনেন্ট, অর্থাৎ পাতগুলো কিন্তু যে বিভিন্ন মহাদেশ এবং মহাসাগর নিয়ে কিন্তু পাতগুলো মূলত গঠিত হয়েছে। মুভমেন্ট অফ প্লেট অর্থাৎ পাতের যে সঞ্চালন তার মেইন কারণ যেটা সেটা হচ্ছে কনভেকশন কারেন্ট। কনভেকশন কারেন্ট বা পরিচলন স্রোত গুরুমণ্ডলের যে অ্যাস্থনোস্ফিয়ারে রয়েছে, সেখানে অ্যাস্থনোস্ফিয়ারের যে পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতের মাধ্যমেই কিন্তু মূলত এই প্লেটগুলো মুভমেন্ট হচ্ছে, পাতগুলো সঞ্চরণশীল হচ্ছে। তো যাই হোক, এবারে আমরা মেজর প্লেটস গুলোর দিকে একটু দেখে নেব। প্রধান পাত অর্থাৎ আমাদের পৃথিবীতে মোট ভূত্বকের মোট 7টা বৃহৎ পাত রয়েছে। এই প্লেটগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। প্যাসিফিক ওসিয়ান প্লেট, ইউরেশিয়া প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট এবং আন্টার্কটিকা প্লেট। তো এই প্লেটগুলো আমরা একটু মানচিত্রে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত এখানে আমরা দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউরেশীয় পাত, এই যে অংশটা রয়েছে ইউরেশীয় পাত, তারপরে রয়েছে ইন্দো অস্ট্রেলীয় পাত এখানে রয়েছে, এই পজিশনে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে আফ্রিকা পাত, তোমরা দেখতে পাচ্ছ আফ্রিকা পাত। উত্তর আমেরিকা পাত রয়েছে, তারপরে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা পাত, তারপরে রয়েছে আন্টার্কটিকা পাত আন্টার্কটিকা মহাদেশে। এই যে প্রধান যে 7টা পাতের কথা বললাম, এটাই হচ্ছে বৃহৎ পাত বা মেজর প্লেট বলা যেতে পারে। এছাড়া মাঝারি তারপরে ছোট বিভিন্ন পাতগুলো রয়েছে। মাঝারি পাতগুলোর মধ্যে যেমন তোমার নাজকা পাত, আরবীয় পাত, কোকো পাত, ভারতীয় পাত এরকম রয়েছে, ফিলিপিন্স পাত, স্কোশীয় পাত, এরকম বিভিন্ন পাতগুলো রয়েছে। তারপর জুয়াং দা ফুকো এই পাতটা, কোকো পাত এগুলো রয়েছে। তারপরে আমরা ছোট পাতগুলোর মধ্যে তোমার মাদাগাস্কার পাত, সোমালি পাত, দক্ষিণ স্যান্ডউইচ পাত, এই সমস্ত বিভিন্ন পাতগুলো কিন্তু রয়েছে। তো এবারে আমরা কজেস অফ প্লেট মুভমেন্ট অর্থাৎ পাত সংস্থানের যে প্রয়োজনীয় শক্তি বা কারণ, সেই কারণগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত যেটা দেখতে পাচ্ছি কনভেকশন কারেন্ট অর্থাৎ পরিচলন স্রোত। আমরা জানি আর্থার হোমস তিনি এই কনভেকশন কারেন্ট থিওরিটা প্রথমে দিয়েছিলেন। তো আর্থার হোমসের এই পরিচলন স্রোত মতবাদ অনুযায়ী অ্যাস্থনোস্ফিয়ারের যে সান্দ্র পিচ্ছিল পদার্থ সেটা তাপ পরিবহনের মাধ্যম হিসাবে পরিচলন স্রোত গঠন করে। অভ্যন্তরের গলিত পদার্থের উপর ভাসমান যে ভূত্বকের খণ্ডগুলো সেটা চাপের ফলে দেখা যায় নিচের উত্তপ্ত গলিত পদার্থগুলো উপরের দিকে উঠে আসে এবং পরে দুপাশের দিকে প্রবাহিত হয়। যেটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এরকম দুপাশে প্রবাহিত হয়। তো এইভাবে তোমার পরিচলন স্রোতের কারণে দেখা যায় মূলত উপরের পৃষ্ঠে, উপরের পরিচলন প্রকোষ্ঠের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী অপসারী স্রোত বা প্রতিসারী প্লেটের মাধ্যমে, প্রতিসারী যে প্লেট বাউন্ডারি তার তৈরি হচ্ছে এখানে, তার মাধ্যমে ভাসমান খণ্ডগুলো পরস্পর দূরে সরে যাচ্ছে। আবার নিম্নমুখী একটা দেখতে পাচ্ছি যে এখানে পরস্পর অভিমুখী, এদিকে দেখতে পাচ্ছ পরস্পর অভিমুখী যে পরিচলন স্রোত সেটার মাধ্যমে দেখা যাচ্ছে ভাসমান যে প্লেটগুলো সেটা পরস্পরের অভিমুখে কিন্তু চালিত হচ্ছে। তো যাই হোক, এই প্লেট পরিচলন স্রোত যেটা, এটা হচ্ছে পাত সংস্থানের একটা গুরুত্বপূর্ণ শক্তি বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে গ্রাভিটেশনাল ফোর্স অর্থাৎ অভিকর্ষ স্টার।
অভিকর্ষ স্থানটা কেমন হয়? আমরা দেখেছি যে প্রতিসারি পাত সীমানা বরাবর দেখা যাচ্ছে যে একটা শৈলশিরা গঠন হচ্ছে, সেটা অনেকটাই উঁচুতে অবস্থান করছে এবং যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি সেখানে দেখা যাচ্ছে একটা ট্রেন্স বা একটা খাত তৈরি হচ্ছে, সেখানে অনেকটা নিচু জায়গা রয়েছে। অর্থাৎ এক জায়গাটা উঁচু এক জায়গা নিচু এরকম থাকার ফলে দেখা যাচ্ছে যে অভিসারী পাত সীমান্ত এবং বিপরীত মোটামুটি প্রতিসারি পাত সীমান্ত দেখা যাচ্ছে যে একটা নিম্নগামী হচ্ছে, একটা এটা মূলত দায়ী হচ্ছে তোমার অভিকর্ষ স্থান গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। এটা ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে এদিকে নিম্নগামী হচ্ছে, এই অংশটা থেকে ধীরে ধীরে পাতের ঢালটা নিচের দিকে গিয়ে এটা নিম্নগামী হয়ে যাচ্ছে। তো বা এরকম একটা নিমজ্জন তৈরি করছে, এটাই হচ্ছে বিষয়টা হচ্ছে এটাই। এবং পাতের যে নিমজ্জন জনিত টান যেটা, এটা ভিতরের দিকে নিমজ্জন জনিত টানের ফলে একটা জায়গায় যদি এরকম নিমজ্জন জনিত টানের সৃষ্টি হয় তাহলে ধীরে ধীরে নামতে নামতে অনেকটাই ভিতরের দিকে চলে যায়। তো এইভাবেও কিন্তু একটা প্লেট টেকটনিক কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে বিষয়গুলো আমরা দেখে থাকি। এবারে আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্স অফ ম্যাগমা, অর্থাৎ ম্যাগমার উত্থান। আমরা দেখেছি যে যখন এই ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর যখন ম্যাগমাটা উপরের দিকে চলে আসে, তখন এই ম্যাগমা যখন দ্রুত গতিতে উপরের দিকে চলে আসে তখন প্লেটগুলো কিন্তু ধীরে ধীরে দুদিকে সরে যেতে শুরু করে। এইভাবে একটা তোমার মোটামুটি ডাইভার্জেন্ট একটা প্লেট বাউন্ডারি আরো বেশি ক্রিয়াশীল হয় এবং নিচের ম্যাগমা দ্বারা কিন্তু আস্তে আস্তে উপরের একটা ভূত্বক গঠিত হয়, পরবর্তী ক্ষেত্রে আগ্নেয় বিভিন্ন পর্বত সৃষ্টি হতে পারে। তারপরে আরেকটা বিষয় রয়েছে এফেক্ট অফ হট স্পট, অর্থাৎ তপ্তবিন্দুর একটা প্রভাব রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে গুরুমণ্ডলে এমন একটা এরকম হটস্পট গুলো প্রায় 20 থেকে 21টা হটস্পট রয়েছে গুরুমণ্ডলে, যেখান থেকে ম্যাগমা ফোয়ারার মতো উপরে উঠে আসে, পাতের নিচে আঘাত করে ছড়িয়ে পড়ে। এর ফলে যে অনুভূমিক বল সৃষ্টি হয় তার প্রভাবে পাতের একটা সঞ্চরণ ঘটে। তো এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব প্লেট মুভমেন্ট, অর্থাৎ পাতের যে চলন। পাতের চলনগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দেখতে পাচ্ছি আমরা ডাইভারজেন্স মুভমেন্ট, অর্থাৎ পাতগুলো যখন পরস্পর একে অপরের থেকে দূরে সরে যায় সেই যে চলন পাতের মুভমেন্ট, সেটাকে আমরা বলছি ডাইভারজেন্ট প্লেট মুভমেন্ট। এই প্রতিসারী চলনের ফলে প্রতিসারী পাত সীমানা বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি তৈরি হয়। তো ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বা প্রতিসারী পাত সীমানা বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিরা সহ নতুন নতুন ভূত্বক গঠন করে। তো ভূত্বক গঠন হওয়ার জন্য এই প্লেট বাউন্ডারিকে মূলত কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা গঠনকারী পাত সীমানা নামে অভিহিত করা হয়। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনভার্জেন্ট মুভমেন্ট, অর্থাৎ পাতের অভিসারী চলন। পাতের অভিসারী চলন বলতে মূলত পাতগুলো পরস্পরের অভিমুখে চালিত হবে। এরকম পাতের সঞ্চালনের ফলে দুই ধরনের অবস্থা সৃষ্টি হবে। একটা হচ্ছে তোমার কনভার্জেন্ট সাবডাকশন অর্থাৎ অভিসারী নিমজ্জন, এবং একটা হচ্ছে কনভার্জেন্ট কলিশন অর্থাৎ অভিসারী সংঘর্ষ। অভিসারী নিমজ্জন ব্যাপারটা কেমন? অভিসারী নিমজ্জন ব্যাপারটা হচ্ছে তখন এক্ষেত্রে মহাসাগরীয় পাতটা ভারী থাকবে, মহাদেশীয় পাতটা মূলত বেশি হালকা থাকবে। তো হালকা মহাদেশীয় পাতটার নিচে দেখা যাবে মহাসাগরীয় পাতটা ধীরে ধীরে নিমজ্জিত হবে। তো এরকম একটা নিমজ্জিত হওয়ার ফলে একটা সাবডাকশন জোন বা নিমজ্জন অঞ্চল বা অধোপাতন অঞ্চল তৈরি করে, এবং যে কৌণিক মানে অধোপাতন অঞ্চলটা তৈরি হয় সেই কৌণিক এটাকে আমরা কৌণিক যে অংশটা সেটাকে আমরা বেনিয়ব জোন বলছি। বেনিয়ব জোনটা মোটামুটি 45 ডিগ্রি কৌণিক মানে অবস্থান করে। তো তারপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি কনভার্জেন্ট কলিশন অর্থাৎ অভিসারী সংঘর্ষ। এক্ষেত্রে সাধারণত দুটো মহাদেশীয় বা দুটো মহাসাগরীয় পাত পরস্পরের অভিমুখে চালিত হয়ে পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে দেখা যাচ্ছে পাত সীমানায় সঞ্চিত যে পলল সেই পলল রাশিতে ভাঁজ পড়ে এবং পর্বতের সৃষ্টি হয়। তো এই যে কনভার্জেন্ট কলিশন এটা মূলত 3 প্রকার। একটা হচ্ছে কন্টিনেন্ট ওসিয়ান কলিশন অর্থাৎ মহাদেশ মহাসাগর সংঘর্ষ। একটা মহাদেশীয় পাতের সঙ্গে মহাসাগরীয় পাতের একটা সংঘর্ষ ঘটে। এর মধ্যে রয়েছে সাবডাকশন অর্থাৎ নিমজ্জন। অভিসারী পাত সীমানা একটা মহাদেশীয় পাত মহাসাগরীয় পাতের সম্মুখীন হলে মহাসাগরীয় পাত ভারী হওয়ার জন্য হালকা মহাদেশীয় পাতের তলায় নিমজ্জিত হয়, এটাকেই বলা হচ্ছে সাবডাকশন বা নিমজ্জন। এই সাবডাকশনের ফলে এই নিমজ্জন সীমানা বরাবর মহাসাগরীয় পাতটি হেলানো অবস্থায় অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করে। এভাবে পাত সীমানা সমান্তরালে বেনিয়ব জোন এলাকা তৈরি হয়, যেটা মোটামুটি 45 ডিগ্রি কোণ করে অবস্থান করে। তো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি অবডাকশন বা বিপরীত নিমজ্জন। বিপরীত নিমজ্জন কাকে বলে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মহাসাগরটা নিচের দিকে, মহাসাগরীয় প্লেটটা নিচের দিকে না গিয়ে যখন মহাসাগরীয় প্লেটটা নিচের দিকে নিমজ্জিত হওয়ার বদলে মহাদেশীয় পাতের উপরে উঠে আসে, তখন সেই ব্যতিক্রমী যে ঘটনা সেটাকে আমরা অবডাকশন বা বিপরীত নিমজ্জন নামে চিহ্নিতকরণ করে থাকি।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রোডোস পর্বতের সৃষ্টি কিভাবে হচ্ছে, এটা মূলত এই অবডাকশন বা বিপরীত নিমজ্জনের সাথে সম্পর্কিত। তো 1963 সালে বিজ্ঞানী গ্যাস এবং বিজ্ঞানী মাসন স্মিথ তারা দেখিয়েছেন কিভাবে ডাইকথিত মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের উপর উঠে আসার ফলে সাইপ্রাসের ট্রোডোস পর্বত সৃষ্টি হয়েছে, সেটাই তিনি তারা দেখানোর চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে শিয়াল গুরুমণ্ডলের নিচে ঢুকে গেছে, অর্থাৎ মহাদেশীয় ভূত্বকটা গুরুমণ্ডলের নিচে ঢুকে গিয়ে মূলত দেখা যাচ্ছে গুরুমণ্ডলের মধ্যে ঢুকে গিয়ে একটা বিপরীত একটা নিমজ্জন তৈরি করছে, এবং শিয়ালের সমস্থিতিগত উত্থানের ফলে গুরুমণ্ডলের যে অতিক্ষারকীয় শিলাসমূহ পুরো এলাকার উত্থান ও পর্বত সৃষ্টি করতে সেটা সাহায্য করছে। তারপরে আমরা যেটা দেখব যে কন্টিনেন্ট কলিশন, অর্থাৎ মহাদেশ সংঘর্ষ। দুটো মহাদেশীয় প্লেট পরস্পরের অভিমুখী চলনের ফলে জাতীয় সংঘর্ষ হয়, একটি মহাদেশীয় পাত অপরটির নিচে নিমজ্জিত হয়। তো আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে ভারতীয় পাত একদিকে ইউরেশীয় পাত, একদিকে ধরো ইউরেশীয় পাত রয়েছে, একদিকে ভারতীয় পাত রয়েছে। ভারতীয় পাতটা মূলত হালকা ভারী বলে নিচের দিকে প্রবেশ করছে, ইউরেশীয় পাতটা হালকা বলে এটা উপরের দিকে উঠে গেছে, এবং মাঝখানে মূলত হিমালয় পর্বতশ্রেণী এবং পার্শ্ববর্তীতে তিব্বত মালভূমি এরকম সৃষ্টি হয়েছে। তো এটা বলা যেতেই পারে। তো এইভাবে বিভিন্ন ভঙ্গির পর্বতগুলো কিন্তু এভাবে সৃষ্টি হতে পারে, যেমন ভারতীয় পাত ইউরেশীয় পাতের সীমান্ত বরাবর হিমালয় পর্বত এবং প্রান্তভাগে তিব্বত মালভূমি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সৃষ্টি হতে পারে। তারপরে যেটা রয়েছে ট্রান্সকারেন্ট মুভমেন্ট যে বিষয়টা রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে তোমার আচ্ছা ওসিয়ান যে কলিশন, সেটা আরেকটা বিষয় রয়েছে, সেটা দেখলাম যে সেটা হচ্ছে মহাসাগরের মধ্যে সংঘর্ষ ঘটে থাকে। আচ্ছা, এবারে আমরা ট্রান্সকারেন্ট মুভমেন্ট বলে যেটা দেখতে পাচ্ছি, ট্রান্সকারেন্ট মুভমেন্ট হচ্ছে পাশাপাশি চলন। এক্ষেত্রে পাতগুলো পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় এবং পাত সীমানা বরাবর দীর্ঘাকার চ্যুতি ও আগ্নেয়গিরি সৃষ্টি হয় এখানে বিভিন্ন। আচ্ছা, এবারে এই যে প্রত্যেকটা পাত সীমানা আমরা দেখে নিলাম, এবার টার্মিনোলজি রিলেটিং টু প্লেট মুভমেন্ট, অর্থাৎ প্লেট মুভমেন্ট অনুযায়ী আমরা কতগুলো পাত সীমানা বা কতগুলো আলাদা আলাদা টার্মিনোলজি রয়েছে, বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি ডাইভারজেন্ট অর কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, যেটা আমরা আলোচনায় বলেছি। ডাইভারজেন্ট বলতে প্রতিসারি পাত সীমানা, দুটো পাত পরস্পরের বিপরীতে চলে যায়, এবং এটার মাধ্যমে মূলত মধ্য মহাদেশীয় শৈলশিরা সহ বিভিন্ন মধ্য মহাসাগরীয় শৈলশিরা সহ আরো বিভিন্ন ভূত্বকগুলো গঠন হওয়ার জন্য এটাকে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা গঠনাত্মক বা সৃজনাত্মক প্লেট বাউন্ডারি বলা হয়। তারপরে যেটা রয়েছে কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, যেটা মূলত অভিসারী পাত সীমানা, যেখানে দুটো পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তো এখানে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দেখা যাচ্ছে ভূত্বকের বিনাশ ঘটে, তো তার জন্য এটাকে ডিস্ট্রাকটিভ বা বিনাশকারী প্লেট বাউন্ডারি বলা হয়। তারপরে সাবডকশন জোন যেটা রয়েছে, মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাত যখন প্রবেশ করে এই ঘটনাটাকে আমরা সাবডকশন বা নিমজ্জন বলে থাকি, এবং টোটাল এলাকাটাকে সাবডকশন জোন বলা হয় বা অধোগমন অঞ্চল বলা হয়। এবং যে ঢালু তল বরাবর এই সাবডকশনটা ঘটে সেই অঞ্চলটাকে মোটামুটি ঢালু তল বরাবর হেলে থাকে, সেই তলটাকে আমরা বেনিয়ব জোন বলে থাকি। এবং যে বেনিয়ব জোনটা এই বেনিয়ব জোনের যে ঢাল, সেই ঢালের কৌণিক মানটা 45 ডিগ্রির কাছাকাছি হয়। ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বলতে যেটা মূলত পাশাপাশি চলনের ফলে ট্রান্সফর্ম যে মুভমেন্ট পাতের, সেই পাতের ওই ট্রান্সফর্ম মুভমেন্টের ফলে কিন্তু এখানে সৃষ্টি হয়, এটাকে আমরা ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারিও বলে থাকি। এটাকে নিরপেক্ষ চ্যুতি সীমানাও বলা হয়। মূলত বিভিন্ন চ্যুতি, ভূমিকম্প, এই সমস্ত চ্যুতি সীমানা বরাবর অগ্নুৎপাত, ভূমিকম্প এগুলো হয়ে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া রাজ্য রয়েছে, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান আন্দ্রিয়ার যে চ্যুতি রেখা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম চ্যুতি রেখা বলা যেতে পারে। তারপরে আমরা প্লেট টেকটনিক্স বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। কোনো কোনো সময় অভিসারী পাত সীমানায় সংঘর্ষের ফলে ভারী মহাসাগরীয় পাতের একটা পাতলা অংশ বা ফ্লেক বলা যেতে পারে, স্থলিত যে পাতলা অংশটা মূলত খুলে গিয়ে হালকা মহাদেশীয় পাতের উপরে চলে, যেটা ধরো মহাদেশীয় পাত, এটা মহাসাগরীয় পাত। মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করার কথা, কিন্তু পাতলা একটা অংশ খুলে গিয়ে মহাদেশীয় পাতের যখন উপরে এইভাবে প্রবেশ করবে, উপরে থেকে যাবে, তখন এটাকে ফ্লেক টেকটনিক্স বলা এই প্রক্রিয়াটাকে। তো যাই হোক, ফ্লেক টেকটনিক্স এর মাধ্যমে এই ফ্লেকিং এর মাধ্যমে কিছু পরিমাণ মহাদেশীয় পাতের প্রান্তভাগে কিন্তু জমা হয়। ওফিওলাইটস জাতীয় পদার্থ প্রান্তদেশীয় জমা হয়।
তো যাই হোক, আমরা প্লেট টেকটনিক থিওরির আলোকে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম। তো এবারে আমরা প্লেট টেকটনিক থিওরির আলোকে যে বিভিন্ন ল্যান্ডফর্ম গুলো ক্রিয়েট হয়, মেইনলি তো মাউন্টেন বিল্ডিং হচ্ছে আমরা দেখেছি। তো এবার বিভিন্ন যে ভূমিরূপ গুলো ক্রিয়েট হয়, ভূমিরূপ গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্লেট টেকটনিক থিওরিতে ধারণা দেওয়া হয়েছে ভূত্বক গঠনকারী পাতগুলি বিভিন্ন দিকে সঞ্চালনের জন্য যাবতীয় ভূতাত্ত্বিক ঘটনাগুলো ঘটেছে, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত, ভূমিল পর্বতের উত্থান, সাগর মহাসাগরের উৎপত্তি, মধ্য সামুদ্রিক শৈলশিরা, তারপরে সমুদ্রখাত, বৃত্তচাপীয় দ্বীপমালা প্রভৃতি সৃষ্টি হয়েছে। তো ল্যান্ডফর্ম ক্রিয়েটেড অ্যাট ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। প্রথমে আমরা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে কোন কোন ল্যান্ডফর্ম গুলো তৈরি হয় সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমত দেখো, মিড ওসেনিক রিজ রয়েছে, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা রয়েছে। দ্য ক্রিয়েশন অফ দ্য ওসিয়ান, মহাসাগর সৃষ্টি রয়েছে। ক্রিয়েশন অফ রিফট ভ্যালি অ্যান্ড সি, অর্থাৎ প্রস্থ উপত্যকা, সাগর সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথমত মধ্য সামুদ্রিক শৈলশিরাটা কিভাবে সৃষ্টি হয় আমরা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে মহাসাগরীয় ভূত্বকে ফাটল সৃষ্টির মাধ্যমে যখন প্রতিসারী পাতসীমানা সৃষ্টি হয়, তখন ফাটল বরাবর ভূগর্ভের জাস্তনোস্ফিয়ার থেকে বিপুল পরিমাণ ম্যাগমা বেরিয়ে আসে, তখন কিন্তু লাভারূপে উপরে সঞ্চিত হয়, ফাটল বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। তো যাই হোক, এটা প্রতিসারী পাতসীমানায় গঠিত একটা উল্লেখযোগ্য ভূমিরূপ মিড ওসিয়ানিক রিজ। তারপরে বিভিন্ন ওসিয়ান বা মহাসাগর সৃষ্টি হতে পারে, দুটো পাত পরস্পর বিপরীত দিকে সরে যাওয়ার ফলে মধ্যবর্তী প্রতিসারী পাতসীমানা যে খাত সৃষ্টি হয়, সেখানে নতুন ভূত্বক সৃষ্টির মাধ্যমে মহাসাগর সৃষ্টি হতে পারে। তারপরে গ্রস্ত উপত্যকা, সাগর, এগুলোও সৃষ্টি হতে পারে। যেমন যদি কোনো মহাদেশ সুদীর্ঘ ফাটলের সৃষ্টি হয় কোনো মহাদেশে, তাহলে দেখা যাবে তার দুপাশে পাত বিপরীতমুখী হয়ে প্রতিসারী সীমানা সৃষ্টি করে। তাহলে প্রাথমিক পর্যায়ে চ্যুতির ফলে সেখানে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। এই গ্রস্ত উপত্যকাকে সামুদ্রিক ভূত্বক সৃষ্টির সূচনা পর্যায়ে বলা যেতে পারে। যখন ওই উপত্যকা আরো প্রশস্ত হয়, সেখানে সংকীর্ণ সাগর সৃষ্টি হয়। যেমন আফ্রিকার পূর্বভাগে যে সুদীর্ঘ যে গ্রস্ত উপত্যকাটি রয়েছে, এভাবে কিন্তু সৃষ্টি হয়েছে। তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর যে বিভিন্ন যে ল্যান্ডফর্ম গুলো ক্রিয়েট হয়, এই ল্যান্ডফর্ম গুলো সম্বন্ধে আলোচনা করব। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর যখন মূলত যেগুলো সৃষ্টি হয়, সেগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করব। কন্টিনেন্ট, ওসিয়ান, অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানায় যে ভূমিরূপ গুলো তৈরি হয়, সেগুলোর মধ্যে রয়েছে মূলত ফোল্ড মাউন্টেন বা তোমার ভঙ্গিল পর্বত। তারপরে রয়েছে কর্ডিলারা শ্রেণীর ভঙ্গিল, কর্ডিলারা শ্রেণীর ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে তোমার পরস্পর সমান্তরাল ভাবে একাধিক ভঙ্গির পর্বতশ্রেণী যখন গঠিত হয়, তখন একটা শৃঙ্খল গঠিত হয়, যেটাকে আমরা কর্ডিলেরা বা শৃঙ্খল টাইপের ভঙ্গিল পর্বত বলে চিন্তাভাবনা করে থাকি। তারপরে যেটা রয়েছে ফ্লিশ এবং মোলাস। ফ্লিশ এবং মোলাস বিষয়টা একটু আলোচনা করে দিই তোমাদের। দেখো, ফ্লিশ, প্রথমে আমরা ফ্লিশ নিয়ে একটু আলোচনা করব। মহীখাতের প্রধান অংশ থেকে ভঙ্গিল পর্বত যখন উত্থান হয়, পরবর্তী ক্ষেত্রে অবশিষ্ট যে মহীখাত, সেখানে বিভিন্ন প্রকার ক্ষয়জাত দ্রব্য পলির আকারে সঞ্চিত হয়, এবং সেগুলো থেকে যে কর্দমময় বা অবিশুদ্ধ বেলে পাথর, কংগ্লোমারেট, ব্রেক্সিয়া জাতীয় যে অবক্ষেপ তৈরি হয়, সেগুলোকে ফ্লিশ নামে অভিহিত করা হয়। তো সুইজারল্যান্ডের আল্পস পর্বতে এই ধরনের শিলাগুলোকে ফ্লিশ বলে চিহ্নিতকরণ করা হয়। অপরদিকে ভঙ্গিল পর্বতের উত্থান পর্ব যদি শেষ হয়, তারপরে মহীখাতের মহাদেশের প্রান্তে যে উপমহীখাত থাকে, সেখানে স্বাভাবিক ভাবে যে স্থলভাগ ক্ষয়িত পলল রাশিগুলো সঞ্চিত হয়, এই সঞ্চয়টাকে আবার বলা হচ্ছে মোলাস। তো পরবর্তী ক্ষেত্রে ফ্লিস এবং মোলাস উভয় স্থানে কিন্তু ভাঁজকে পরবর্তী ক্ষেত্রে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তো কন্টিনেন্ট যে পাতসীমানা রয়েছে, সেখানে যে বিভিন্ন মূলত ল্যান্ডফর্ম গুলো ক্রিয়েট হয়, সেখানে আমরা দেখতে পেয়েছি যে জিওসিনক্লাইন বা মহীখাত তৈরি হচ্ছে। আবার সুচার লাইন যে বিষয়টা রয়েছে, সুচার লাইনটা কি অভিসারী পাতসীমানায় যেখানে দুটো মহাদেশ জোড়া লাগে, সেই জোড়া লাগার যে লাইনটা, সেটাকে আমরা সুচার লাইন বলছি। তারপরে ফোল্ড মাউন্টেন ভঙ্গিল পর্বত অবশ্যই সৃষ্টি হচ্ছে। মহীখাত বা জিওসিনক্লাইনে পলল রাশি জমা হয়ে পরবর্তী ক্ষেত্রে সেই পলল রাশি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, এটা তো আমরা দেখেছি। তো তারপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ওসিয়ান অর্থাৎ মহাসাগরীয় যে অভিসারী পাতসীমানা রয়েছে, সেখানে যে বিভিন্ন ভূমিরূপ গুলো সৃষ্টি হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মেইনলি তোমার আইল্যান্ড আর্ক, অর্থাৎ বৃত্তচাপীয় দ্বীপমালা। যখন পাতটায় কোনো একটা পাত নিম্নগামী হচ্ছে, তখন নিম্নগামী হতে হতে প্রচন্ড উত্তাপে শিলার আংশিক গলন হচ্ছে, তার ফলে বিভিন্ন ফাটলের মধ্য দিয়ে উত্তপ্ত তরল পদার্থগুলো বেরিয়ে এসে এরকম আইল্যান্ড আর্ক বা বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হচ্ছে।
তো যাই হোক, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্ডফর্ম ক্রিয়েটেড অফ ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, অর্থাৎ নিরপেক্ষ পাত সীমানায় যে ল্যান্ডফর্ম গুলো তৈরি হয়, নিরপেক্ষ পাত সীমানা বরাবর মূলত ক্রিয়েশন অফ আর্থকুইক অ্যালং দ্য ফল্ট লাইন, অর্থাৎ চ্যুতি রেখা বরাবর কিন্তু বিভিন্ন ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে এই ধরনের সীমানা থাকলে সেটা কিন্তু শৈলশিরার একটা অসংলগ্নতা সৃষ্টি হয়। সুতরাং এই নিরপেক্ষ পাত সীমানা বরাবর কিন্তু ভূমিকম্প, অগ্নুৎপাত এই বিষয়গুলো কিন্তু হতে পারে। আচ্ছা, এবারে আমরা নিরপেক্ষ পাত সীমানা দেখে নিলাম। এবারে আমরা ট্রিপল জাংশন বলে একটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। ট্রিপল জাংশন বা ত্রিমুখী সংযোগ। ত্রিমুখী সংযোগ কাকে বলা হচ্ছে? দেখো, তিনটে প্লেট যখন একসাথে মিলিত হয় বা পরস্পরের থেকে দূরে সরে যায়, তখন সেটাকে আমরা কিন্তু ত্রিমুখী পাত সীমানা বলে চিহ্নিতকরণ করতে পারি। যেমন একদিকে তোমার নাজকা পাত রয়েছে, তারপরে আন্টার্কটিকা পাত রয়েছে এবং একদিকে রয়েছে প্যাসিফিক প্লেট। এই তিনটে প্লেট বরাবর কিন্তু এই ত্রিমুখী সীমানা লক্ষ্য করা যায়। এটা মূলত ওয়াই আকৃতির পাত সীমানা, ত্রিমুখী পাত সীমানা বা ত্রিমুখী বা ত্রিপাত সংযোগ বলে অভিহিত করা হয়ে থাকে। এক্ষেত্রে তিনটে পাতের মুখোমুখি সংঘর্ষ বা পরস্পর দূরে সরে যাওয়া বা পাশাপাশি সরণ যে কোনো অবস্থায় কিন্তু ঘটতে পারে। সুতরাং এই ট্রিপল জাংশন বরাবর কিন্তু কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, ট্রান্সফর্ম সব ধরনের কিন্তু মূলত পাত সীমানা লক্ষ্য করা যেতে পারে। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব, ডিরেকশন অ্যান্ড রেট অফ প্লেট মুভমেন্ট অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ পাতের চলনের দিক, হার, পরিমাপ, এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। প্রথমত যেটা রয়েছে, মেজারমেন্ট বাই জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে কি করে মেজারমেন্ট করা হয়। এর দুটো ভাগ রয়েছে। তো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর মাধ্যমে মূলত 1960-এর দশকের পরবর্তী ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সামরিক বা প্রতিরক্ষা বিভাগ, তারা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কিন্তু কোন স্থানের অবস্থান এবং নির্দিষ্ট স্থানের সাপেক্ষে অপর স্থানগুলির অবস্থানের পরিবর্তনের মাধ্যমে মূলত এই জিপিএস সিস্টেমটা পরিচালিত হয়। জিপিএস সিস্টেমের মাধ্যমে মহাদেশীয় পাতের যে সঞ্চরণের হার তারা কিন্তু পরিমাপ করার চেষ্টা করে থাকেন। জিপিএস ক্যাম্পেইন যে বিষয়টা রয়েছে, একদল মানে গবেষক তারা কি করেছেন, নির্দিষ্ট কতগুলো রেফারেন্স পয়েন্টের মাধ্যমে, রেফারেন্স পয়েন্ট স্থাপনের মাধ্যমে তারা কি করেছেন, তারা শিলাস্তরের সাথে সংলগ্ন স্থায়ী কিছু স্তম্ভ স্থাপনের মাধ্যমে নির্দিষ্ট নেটওয়ার্ক স্থাপন করেছেন। ভূপৃষ্ঠের মধ্য দিয়ে এরকম অনেকগুলো রেফারেন্স পয়েন্টের মাধ্যমে একটা নেটওয়ার্ক স্থাপন করেছেন এবং কয়েক মাস পর বা কয়েক বছর অন্তর অন্তর এই লোকেশনগুলোর বা রেফারেন্স পয়েন্টগুলোর সঠিক অবস্থান জিপিএস এর মাধ্যমে মেজারমেন্ট করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই মেজারমেন্টের মাধ্যমে পাত সঞ্চরণের যে গতি, হার, এগুলো সম্পর্কে তথ্য পাওয়া যায়। তারপরে আরেকটা বিষয় যেটা রয়েছে তোমার কন্টিনিউয়াস জিপিএস মেজারমেন্ট। এক্ষেত্রে কি হয়, জিপিএস রিসিভার গুলো মূলত নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট গুলোতে বসানো থাকে এবং কন্টিনিউয়াসলি এইগুলো দেখা যায় যে ভূত্বকের যে সরণ বা ভূত্বকের যে তোমার চলন বা সঞ্চরণশীল, সেই বিষয়টা কিন্তু মূলত এখানে কন্টিনিউয়াসলি বা নিরবিচ্ছিন্নভাবে এটা তুলে ধরা হয়। তো যাই হোক, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, অ্যানালাইসিস অফ প্যালিওম্যাগনেটিক ইনফরমেশন, অর্থাৎ পুরাচুম্বকীয় তথ্য বিশ্লেষণ। গলিত লাভা থেকে শীতল হয়েছে গলিত লাভার মধ্যে চৌম্বক পদার্থগুলো পৃথিবীর চৌম্বক অক্ষের সঙ্গে সমান্তরালে সজ্জিত থাকে। তো তার ফলে দেখা যাচ্ছে যে পুরচুম্বকীয় গুণাবলী বিশ্লেষণের মাধ্যমে এটা করা হচ্ছে এবং গ্যালভানোমিটার বলে একটা যন্ত্র রয়েছে। এই যন্ত্রের সাহায্যে মূলত চৌম্বক মেরুর বা চৌম্বক অক্ষের ধারণা বিশ্লেষণের মাধ্যমে পুরচুম্বকের যে গুণাবলী সেটা বিশ্লেষণের মাধ্যমে শিলার মূলত পুরাচুম্বক ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয় গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে। তো এখানে কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন, ম্যাগনেটিক ইনক্লিনেশন এবং ম্যাগনেটিক ইকুয়েটর। তো প্রথমে তো আমরা ম্যাগনেটিক ডিক্লেশন বলেছি কাকে বলে সে বিষয়টা একটু দেখার চেষ্টা করব। পৃথিবীর যে চুম্বকীয় মেরু বা ম্যাগনেটিক পোল, তো এই ম্যাগনেটিক মেরু দুটো যখন যে রেখা দ্বারা যুক্ত করা সেটাকে আমরা চৌম্বক অক্ষ বা ম্যাগনেটিক এক্সিস বলে থাকি। মানে উত্তর মেরু দক্ষিণ মেরুর যে ম্যাগনেটিক পোল রয়েছে, তো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক পোল অরিজিনাল পোলের মধ্যে সামান্য কৌণিক ব্যবধান থাকে। তো ম্যাগনেটিক পোলটাকে আমরা ধরবো এখানে ম্যাগনেটিক পোল আর উত্তর মেরুর দক্ষিণ মেরুর যে ম্যাগনেটিক পোল, তো সেটাকে যে রেখা দ্বারা, কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা সেটাকে ম্যাগনেটিক এক্সিস বলা হয়। আর চৌম্বকীয় যে অক্ষ বা ম্যাগনেটিক এক্সিস এর সাথে ভৌগোলিক যে অক্ষ, মানে যে তোমার ভৌগোলিক অক্ষ, তার সাথে যে কৌণিক পার্থক্যটা হয় সেটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ডিক্লিনেশন।
এবং সাধারণভাবে দেখা যায় যে চৌম্বকীয় অক্ষের সাথে অনুভূমিক তলে যে কৌণিক পার্থক্য থাকে সেটাকে বলা হচ্ছে তোমার ম্যাগনেটিক ইনক্লিনেশন। অর্থাৎ তোমার এই যেটা বললাম আর কি, চৌম্বকীয় অক্ষের সাথে অনুভূমিক তলের যে কৌণিক পার্থক্য সেটাকে আমরা ম্যাগনেটিক ইনক্লিনেশন বলবো বা চৌম্বক নতি বলবো। আর চৌম্বক অক্ষের সাথে ভৌগোলিক অক্ষের যে কৌণিক পার্থক্য সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ডেক্লিনেশন। তাই ম্যাগনেটিক ডেক্লিনেশন, ম্যাগনেটিক ইনক্লিনেশন ব্যাপারটা বুঝতে পারলাম। আর ম্যাগনেটিক ইকুয়েটর যেটা রয়েছে তোমার ম্যাগনেটোমিটার, এর সাহায্যে চৌম্বকীয় নতি পরিমাপ করা হয়। যে সমস্ত জায়গায় চৌম্বক নতি শূন্য অর্থাৎ চৌম্বক অক্ষ অনুভূমিকভাবে অবস্থান করে তাদের সংযোগ করলে যে কাল্পনিক একটা ইকুয়েটর পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে চৌম্বক বিষুবরেখা বা ম্যাগনেটিক ইকুয়েটর। আর গ্যালভানোমিটার যে যন্ত্রটা বললাম এটার সাহায্যে কিন্তু চৌম্বকীয় পুরাচৌম্বকীয় গুণাবলী বিশ্লেষণ করা হয়। আরেকটা বিষয় বললাম পরিমাপের আরেকটা যন্ত্র ম্যাগনেটোমিটার, যেটার সাহায্যে চৌম্বকীয় নতি পরিমাপ করা হয়। তো এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সি ফ্লোর স্প্রিডিং। সি ফ্লোর স্প্রিডিং যে বিষয়টা রয়েছে এটাও কিন্তু তোমার ওই পাতের চলনের দিক হার পরিমাপ মূলত এটার মাধ্যমে করা হয়ে থাকে। 1962 সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন হ্যারি হেস, তিনি অনুমান করেছেন যে সমস্ত পার্থিব বা ভূতাত্ত্বিক ঘটনাবলীর ব্যাখ্যা দেওয়া যায় না সেগুলো মিড ওসিয়ানিক রিজের মাধ্যমে কিন্তু ভূতাত্ত্বিক ব্যাখ্যাগুলো করা যেতে পারে। মিড ওসিয়ানিক রিজটা কিভাবে তৈরি হয় আমরা আগেই দেখেছি যে একটা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বরাবর কিন্তু এই মিড ওসিয়ানিক রিজটা তৈরি হয়েছিল। তো মিড ওসিয়ানিক রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা, হ্যারিয়েস তিনি বলছেন যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর তোমার ম্যাগমার উত্থান হয়, এর ফলে নতুন ভূত্বক সৃষ্টি হয় এবং আগের সৃষ্টি হওয়া যে প্রাচীন ভূত্বকগুলো ছিল সেই প্রাচীন ভূত্বকের উপর যখন নতুন ভূত্বক গঠন করে তো সমুদ্র তলদেশ ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে সরে যেতে শুরু করে। এভাবে কিন্তু সামুদ্রিক শৈলশিরা একটা সি ফ্লোর, একটা স্প্রিডিং বা একটা সমুদ্র তলের একটা বিস্তার ঘটতে থাকে এবং দেখা যায় যে সমুদ্র তলদেশের মাঝখান থেকে যেখানে কন্টিনিউ উপরের দিকে উত্থিত হতে থাকে তলদেশের পদার্থগুলো, সেখানে দেখা যায় যে নবীন শিলা এবং যত দূরত্ব তুমি যাবে তত কিন্তু প্রাচীন শিলার একটা উপস্থিতি লক্ষ্য করা যাবে। তো এভাবে কিন্তু প্লেট টেকটনিক থিওরির যে বিষয়গুলো অর্থাৎ পাতের চলন, তারপরে দিক হার পরিমাপ, এগুলো কিন্তু এটা মূলত সি ফ্লোর স্প্রিডিং তত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি, যেটা 1962-তে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হেস তিনি কিন্তু এই তত্ত্বটা উল্লেখ করেছিলেন। এবারে আমরা লাস্টে যে আলোচনাটা করব ড্রব্যাকস অফ প্লেট টেকটনিক থিওরি, অর্থাৎ পাঁচ সংস্থান তত্ত্বের যে দুর্বলতা বা ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত বলা হচ্ছে যে তো পাঁচ সংস্থান তত্ত্বটা ভূতাত্ত্বিক অধিকাংশ বিষয় বা ঘটনার ব্যাখ্যা দিতে সমর্থ হয়েছে। তো তা সত্ত্বেও কিন্তু এর কিছু দুর্বলতা বা ত্রুটিগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি প্রথমত এক্সিস্টেন্স অফ কনভেকশন কারেন্ট, অর্থাৎ পাতগুলি সঞ্চালনের জন্য যে প্রয়োজনীয় বল বা শক্তি হিসাবে যে পরিচলন স্রোতের কথা বলা হয়েছে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গর্ভস্থ যে পরিচলন স্রোতের কথা বলা হয়েছে তার অস্তিত্ব কিন্তু আজও মূলত অনুমান করা হয়, এর প্রত্যক্ষ যে প্রমাণ সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। তারপরে যেটা রয়েছে দ্য লেন্থ অফ কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন, অর্থাৎ অধপাত মণ্ডলের যে সামুদ্রিক শৈলশিরার দৈর্ঘ্য বা বিনাশকারী সীমান্তের তুলনায় গঠনকারী সীমান্তের দৈর্ঘ্য কেন বেশি, এই তত্ত্বে কিন্তু তার ব্যাখ্যা পাওয়া যায় না। তারপরে যেটা রয়েছে অল সাবডাকশন জোন ইজ প্যাসিফিক ওসিয়ান, অর্থাৎ দেখা যায় যে তোমার প্রশান্ত মহাসাগরকে ঘিরেই কিন্তু অধপাত মণ্ডলগুলো কিন্তু বেশিরভাগ রয়েছে, তারও কোনো কিন্তু ব্যাখ্যা এই প্লেট টেকটনিক থিওরিতে পাওয়া যায় না। তারপরে মুভমেন্ট অফ দ্য বোথ সাইড অফ নর্থ আমেরিকান প্লেট, উত্তর আমেরিকা পাত একই সঙ্গে পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে চালিত হচ্ছে, একটি পাত কিভাবে একই সঙ্গে দুদিকে চালিত হচ্ছে তার কোনো ব্যাখ্যাও কিন্তু এই তত্ত্বে পাওয়া যায় না। অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি স্লাইডিং, অর্থাৎ এই তত্ত্বের ক্ষেত্রে দেখা যায় যে অভিকর্ষজ স্থলন, তো এটাও কিন্তু এই তত্ত্বের কোনো উল্লেখ নেই। এই তত্ত্বে সংনমন বল বা কম্প্রেশনাল যে ফোর্স বা সংনমন বল এর প্রভাবে যে ভঙ্গিল পর্বত সৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু অভিকর্ষ স্থলন বা গ্র্যাভিটি স্লাইডিং এর জন্য কিন্তু ভূত্বকে ভাঁজ সৃষ্টি হতে পারে তার কিন্তু কথা এখানে নেই, শুধুমাত্র সংনমন বলের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির কথা এখানে বলা হয়েছে। অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি স্লাইডিং বিষয়টা বললাম। এবারে মেজর প্লেট ইজ সাম অফ মাইনর প্লেট,
অর্থাৎ এই তত্ত্বে ধরে নেওয়া হয়েছে যে শুরুতে কয়েকটি সুদৃঢ় শিলামণ্ডলীয় ভূখণ্ড বা স্থায়ী ভূখণ্ড যাদের যাদের বলে ক্রেটন বা মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় কেন্দ্রক, এগুলো ছিল। পরবর্তী ক্ষেত্রে বিস্তার লাভ করে মহাদেশে পরিণত হয়েছে, কিন্তু স্থায়ী ভূখণ্ড ক্রেটরগুলি উৎপত্তি কিভাবে হলো তা উল্লেখ নেই। এবং বলা যেতে পারে যে মেজর প্লেট ইজ সাম অফ মাইনর প্লেট, অর্থাৎ কোনো বৃহৎ পাতে কিন্তু একক একটা খণ্ড নয়, বরং অনেকগুলো ছোট ছোট পাতের সমষ্টি বলা যেতে পারে। এটাও কিন্তু এই তত্ত্বে বিষয়টা উল্লেখ পাওয়া যায় না। সুতরাং আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, পাঁচ সংস্থান তত্ত্বের কিছু দুর্বলতা বা ত্রুটি নিয়ে আলোচনা করলাম। আর ফোর্স গুলো নিয়ে তো আমি আগেই আলোচনা করেছি, প্লেট টেকটনিক মুভমেন্টের জন্য কি কি ফোর্স এর জন্য দায়ী, বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, প্লেট টেকটনিক থিওরির আলোচনা এই পর্যন্ত। সবাই বিষয়টা বোঝার চেষ্টা করবে, বুঝতে গিয়ে কোনো অসুবিধা হলে পরে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে এর পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাস নিয়ে হাজির হব। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। হুম।